জয় গুরু। আজকের আমরা এই ভিডিওতে যে টপিকটার উপর আলোচনা করতে চলেছি সেটি হচ্ছিল একটা এমন বিষয় যেটা বলতে পারেন জীবনের প্রত্যেকটা যে ধাপ তারই মধ্য থেকে এমন কিছু কিছু গল্প আজকে আমরা শুনবো, এমন কিছু কিছু সেই যে ধাপগুলো হয় সেই বিষয়গুলি সম্বন্ধে আমরা জানবো, যেগুলি যদি আমরা পালন করার চেষ্টা করি একদম পুরো নিষ্ঠার সাথে, তাহলে জীবনটা আরও বিবর্তন মুখর হয়ে ওঠে। তাই পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেবের বলা কিছু কিছু কথা আজকে আপনাদের বলার চেষ্টা করব। তো যাই হোক, আজকের এই ভিডিওটা এবার আমি শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথাই অনুরোধ করছি, ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন। আশা করি দিলে আজকের এই যেই টপিকটি আপনারা দিলে নিঃসন্দেহেই বুঝতে পারবেন। দেখবেন সবচাইতে প্রথমে, যেহেতু জীবনের বিভিন্ন ধাপের কথা আজকে আমরা শুনবো বললাম, জীবনের এক একটা যে বিষয় হয়, শুরু করা যাক একদম ঘুম থেকে ওঠা নিয়ে, যেটা নিয়ে আজকেই পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব একটা কথা বলছিলেন। সেটা হলো আমাদের জীবন দুটো জিনিসে থাকে। একটা আঙ্গিকের কথাটা তিনি বলছেন, সেটা কি না, আঙ্গিকটা এমন না, একটা আমার কিছু লোভ আছে, আমার কিছু ইচ্ছে আছে, এটা একটা। দ্বিতীয় একটা আমার যেটা কর্তব্য আছে, যেটা আমার দায়িত্ব আছে, সেটা একটা। আর এই দুটোকে যে বাস্তবে বুঝে গেছে আর যে জিনিসটাকে যখন যেমন প্রয়োজন সেই রকমটা করে নিয়ে চলতে পেরেছে, সেক্ষেত্রে তার ডিসিশন মেকিংয়ে বলতে পারেন ম্যাক্সিমামটাই দেখা যায় তার ঠিক হয়, যে কোনটা করবে কোনটা করবে না। যেমন না, এই যে আমরা সকালে দেখবেন ঘুম থেকে ওঠা নিয়ে বিশেষ করে নাম ধ্যান ইষ্টভৃতি প্রার্থনায় যে নানান রকম যে বিষয় আশয় যেগুলো আছে, এর জন্য সকালে যে ঘুম থেকে উঠতে হয়, আজকে আচার্য বলছিলেন আমারও কিন্তু সকালে উঠতে বিরক্তি লাগে। এখনও সকালে উঠতে আমারও বিরক্তি লাগে, কিন্তু আমি এই কারণে উঠি, আমি উঠলে তিনি যদি খুশি হন, আমার ওঠা দেখে তিনি আনন্দ পাবেন, তার খুশির জন্য আমি উঠব। এইটা যখন আমি ভেবে নিই, তখন আমার মনে হয় একটা কিছু আমার দায়িত্ব চলে আসছে, একটা কিছু কর্তব্য আসছে। কি না, ঠাকুরকে খুশি করার জন্য আমার একটা কর্তব্য আছে, যার ফলে সেক্ষেত্রে আমি ঘুম থেকে উঠেই পড়ি। আচার্যদেব এটাই বলছেন যে আমাদের বাস্তবে মনের গল্পটাকে আমরা এইরকম যতক্ষণ না তৈরি করব, বিশেষ করে দেখবেন ছোটো বাচ্চাদের ধাক্কা মেরে মেরে এই ওঠ, উঠবি না কেন, এগুলো বাস্তবে আমি যত করব, ওর কিন্তু ঠাকুরের প্রতি ইন্টারেস্টটা জাগবে না। তাই ওর সাথে এমন কথা বলতে হয় যাতে ওর মনের মধ্যে ঠাকুরের গল্প তৈরি হয়। দিলে ও ঠিক আস্তে আস্তে নিজেই যখন দৃঢ় প্রতিজ্ঞ হয়ে যাবে, তখন ও নিজেই দেখবেন নিজের মনের মধ্যে যখন ওর গল্পটা এমন তৈরি হবে যে আমার জীবনটা আমার ঠাকুরের জন্য, তখন থেকে আস্তে আস্তে ঠিক চেষ্টা করবে। হয়তো হাজারবার কাদায় হয়তো স্লিপ খেয়ে পড়বে ঠিকই, কিন্তু তার কিছু না হলেও ওঠার যে একটা আগ্রহ সেইটা থাকবে। তাই এই যেই বিরক্তি লাগা না লাগা, এই যেই জিনিসটা, দাদা এই কথাটাই আজকে বলছিলেন। এর সাথে সাথে যেমন আরেকটা কথা বলেন, দেখবেন আমরা যখন ঠাকুর বাড়ি আসি, মনে আমাদের একটা ইচ্ছে থাকে না যে আমরা যাচ্ছি দেওঘরে, তার দর্শন করব, তার কথা শুনবো, তিনি কি বলছেন, এসব আমাদের একটা আগ্রহ থাকে। সেটা নিয়েও দাদা আজকে বলছিলেন এখানেও কি আমার কি ইচ্ছা হয় না। এই ক্ষেত্রেই পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব বলছিলেন, এখানে যেমন বাইরে একটা জায়গায় একটা চাটের একটা দোকান আছে, দাদা বলছেন আমাকেও ইচ্ছা করে আমি বউকে নিয়ে গিয়ে সেখানে যাই খেতে, চাট খেতে, আমার সিনেমা দেখতে ইচ্ছে করে। কিন্তু আমি ভাবি আপনারা যে আসেন, আপনার যে একটা ইচ্ছে থাকে, আপনারা যখন আসেন আপনারা যে একটা চান যে আমি আপনার সাথে কথা বলি, তাই যার ফলে সেখানে আমি আমার কর্তব্যে কি না একদম পুরো আমার মনটা আছে, তাই যার ফলে আপনাদের জন্য আমি বসি। এইটা তার জীবন চলনা। তাই তার জীবন চলনাটা দেখে আমি যদি অনুপ্রেরিত যদি না হই, তাহলে আমি তাকে দেখে শিখলামটা কি। প্রত্যেকটা ক্ষেত্রে এরকম করে আমাদের অনুসরণ করা লাগে।
যে আমি কি করছি বা না করছি। তাই এই করাগুলি যেন এমনই হয়ে ওঠে যেন সেই ক্ষেত্রে আমার কোথাও না কোথাও একজন মুখ্য কারণ হন। এই কারণে দাদা বলছিলেন জীবনের প্রত্যেকটা গল্পে ঠাকুরকে জুড়িয়ে দিতে হয়। আর এটা তখনই সম্ভব যখন জীবনটাকে আমি সম্পূর্ণ তার জন্য করে দিই। জীবনের প্রত্যেকটা বিষয়কে আমি তার কাজে লাগিয়ে দিয়েছি। আমি পড়াশোনা করছি তার জন্য, আমি সকালে ঘুম থেকে উঠছি তার জন্য, সকালে ঘুম থেকে তাড়াতাড়ি উঠতে হবে বলে আমি রাত্রে তাড়াতাড়ি ঘুমাবো, তার কারণ আমার অভ্যেস নেই, তাকে খুশি করার জন্য। তাই রাত্রে ঘুমাতেও তাড়াতাড়ি আছে কি না, কারণ তিনি। তাই এই সব কিছু কারণ পুরুষ যিনি, তাকেই যখন আমি জীবনে একে মননশীল হয়ে যখন আমি একাগ্র হয়ে উঠি বাস্তবে, তখনই কিন্তু জীবন এগোনো যায়। আর আমরা দেখবেন এই যে নাম ধ্যানের যে কথা বলি, গতকাল এই বিষয় নিয়েই দাদা বলছিলেন এই নাম ধ্যান যে আমরা করি, নাম ধ্যানের বাস্তবে হয়টা কি। নাম ধ্যানের মাধ্যমে হয়, আমরা দেখবেন জীবনে আমাদের চলায় নানান রকম ত্রুটি বিচ্যুতি হয়, নানান রকম ভুল হয়। যে বাস্তবে যত নাম ধ্যান করে তার মধ্যে কি হয় না, সেইগুলো সে তত অনুভব করতে পারে, বুঝতে পারে যে আমার ওই জায়গাটায় কী ভুল হচ্ছে। কেন বুঝতে পারে না, তার কারণ সে যখন নাম ধ্যানে বসে সেক্ষেত্রে কী হয়, সেই যে একে মননশীল হয়ে সেই যে একাগ্র হচ্ছে, সেক্ষেত্রে সেই এক যিনি তখন তার জীবনটার কথা পুরো মনে পড়ে, তার জীবনটার কথা যে মনে পড়ে, যার ফলে তখন কি হয় না, আমার জীবনটা তখন একটা ওই আয়নার সামনে যে এসে দাঁড়িয়েছে। এই কারণে তখন বোঝা যায় যে কোথায় এদিক ওদিক হচ্ছে। ঠিক যেমন এই যে মাথার চুল আমি যে আঁচড়াচ্ছি, আঁচড়ানোটা ঠিক আছে কি না, এইটা আমরা কি করে দেখি ওই আয়নায়। ঠাকুরের গল্পটাও তাই, ঠাকুরকে ধরে আমরা জীবনে বাস্তবে এটাই করে থাকি, তার জীবনটা আর আমার জীবনটা এটা কি, এটাই তখন দেখি। আর এইটা যখন একাকার হয়ে যায়, যখন সেটা করতে 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 একাকার যখন হয়ে যায় বাস্তবে, তখনই কিন্তু সেই যে আমরা একটা কথা বলি না, যে দেখবেন একটা গানও আছে যে মিলন হবে কত দিনে, সেই যে গানটা, বাস্তবে মিলনটা দীক্ষার মাধ্যমে তার সূত্রপাতটা ঘটে যায়। এবারে করাটা যতটা বিধিমাফিক হয়, মিলনটা ততটাই হয়ে ওঠে। আর এই যে তার জীবন আমার জীবন, বাস্তবে এটা কি আলাদা কোনো গল্প, আলাদা আলাদা জীবনের গল্প? তা না, গল্পটা একটা জীবনকেই, একটা জীবনকে নিয়েই কিন্তু গল্প। কিন্তু যেহেতু আমাদের এই যে জন্মটা, এটাও যেহেতু তিনি দিয়েছেন, আমরা কি না ওই একটা পুকুরতে, ধরেন অনেক জল আছে, সেই একটা পুকুরে যদি আমি একটা ঘটি নিয়ে গিয়ে কিছুটা জল তুলে নিয়ে আসি, তাহলে সেই একটা যে ঘটিতে আমি যে জলটা দেখছি, বাস্তবে সেই জলটা কিন্তু আলাদা নয়, সেটা ওই পুকুরেরই। আবার যদি নিয়ে গিয়ে ঢেলে দিই, তাকে আর আমি খুঁজে পাবো না, সে তখন সেখানে একাকার হয়ে গেছে। একাকার মানে একে তখন তার আকারটা হয়ে গেছে, তার আকারটা তখন এক, তখন তাকে আলাদাভাবে ডিস্টিংগুইশ করার প্রয়োজন পড়ছে না, আইডেন্টিফাই করার দরকারই নেই। আর আমাদের ঠাকুরকে নিয়ে চলনাটা বাস্তবে হয় তাই, আমরা তাকে নিয়ে চলতে 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 আমাদের জীবনটাকে এমনই রিফাইন্ড করে তুলি, সেই ক্ষেত্রে কি হয়, বাস্তবে সেই মিলনটা ঘটে যায়। একদিন শেষে বড়দাও এই কথা বলছিলেন যে একটা জলপ্রবাহ যদি একটা কোথা দিয়ে বয়ে যাচ্ছে, কোথাও একটা ছোটো একটা যদি জলের একটা স্রোত যেখানে বয়ে যাচ্ছে, সেখানে যদি আমি একটা বাঁশ দিয়ে দিই, সেই বাঁশ দিয়ে দিলে মনে হবে একটা জলস্রোত এদিক দিয়ে বয়ে যাচ্ছে আর একটা এদিক দিয়ে, কিন্তু বাস্তবে ওই দুটো কি আলাদা? আলাদা না, কিন্তু ফিল করালো কে আলাদা? সেই বাঁশটা। তাই সেই যে বাঁশটা আমাদের জীবনে, সেইটা কাজ করে হচ্ছিল এই আমাদের আনঅ্যাডজাস্টেড কমপ্লেক্স যেগুলো। ঠিক আনঅ্যাডজাস্টেড কমপ্লেক্স বলতে কি, যেমন আচার্যদেব যে কথাগুলি আজকে বলছিলেন যে আমার লোভ, এখানে কি আমি লোভটাকে আমার বশে রাখতে পারছি, নাকি লোভ আমাকে তার বশে রাখছে? এইটা যেদিন আমার বশে থাকবে, তখনই কি হয়, আমি ওই আনঅ্যাডজাস্টেডটাকে আমি কোথাও না কোথাও কেন্দ্রায়িত করে দিয়েছি, কোথাও না কোথাও আমার জীবনের সব কিছুকে আমি সেই জায়গায় নিয়ে গিয়ে ঢেলে দিয়েছি, যার ফলে সেগুলোকে আমি আঙুলের তাকে ঘুরিয়ে দিতে পারছি। কেন না, সেই একের চাহিদার জন্য, সে এককে খুশি করার জন্য। এটা যেমন একটা জীবনে যে একটা ধাপ, ঠিক আর একটা দেখবেন অনেক কথাই তো তিনি বলছেন, যেগুলো যেগুলো এই মুহূর্তে মতন সেরকম করে মনে পড়ছে সেগুলো আপনাদের বলছি। যেমন আরেকটা কথা, এইটা নিয়েও অনেকেই
আজকাল বলতে পারেন এতে সাফার্ড, এই কারণেই এটা বলা। তা হচ্ছিল মোবাইল দেখা নিয়ে। একটা বলতে পারেন নিবেদন এমন হয় যেখানে একজন এসে নিবেদন করেন যে তার ছেলে বা তার মেয়ে, যাই এবারে বলি না কেন, যার ক্ষেত্রে যেমন তার সন্তান, সে কারোর সাথে কথা বলে না, কারোর সাথে গিয়ে মেশে না, কি করবে না করবে মানে সেই জিনিসটা তার নেই। তখন সেই যিনি নিবেদন করেছিলেন তিনি কিন্তু একটাবারও বলেননি যে তার সন্তান সে কি করে না করে। দাদা তাকে শুধু একটা কথাই জিজ্ঞাসা করেন, আপনি যে বলছেন আপনার ছেলে ও কি মোবাইল দেখে বেশি? তিনি বলেন, হ্যাঁ, যখনই দেখি মোবাইলটা এরকম এরকম করে ঘাঁটছে, যখনই দেখি। তখন দাদা বলছেন, বাস্তবে এটা হচ্ছিল একটা রোগ, এক প্রকার একটা ডিজিজ। সেটা ছিল সোশিওপ্যাথি। সোশিওপ্যাথি মিনস খানিকটা এইরকম, আমরা মোবাইল দেখতে দেখতে এমনই ওতে একটা অ্যাডিক্টেড হয়ে যাই যে সোশিয়ালি বলতে সামাজিকভাবে আমরা সমাজে, সোসাইটিতে কেমনভাবে মিশবো, কেমনভাবে কথা বলবো, আমরা নিজেদেরকে কেমনভাবে রিপ্রেজেন্ট করব, এমনকি একটা মানুষের সাথে আমি যে কথা বলছি সেই কথার প্রত্যুত্তরে কিংবা তারপরে আমি কেমন কথা বলবো তার সাথে, ততটুকুরও বিকাশটা আমাদের মগজে হয় না। তার কারণ মোবাইলের মাধ্যমে কী হয় না, এতটাই সায়েন্টিফিক্যালি দাদা এটা পুরো বোঝাচ্ছেন, বাস্তবে মোবাইলটা দেখতে দেখতে ওই জিনিসটায় এমনই ওর আকর্ষণ হয়েছে। দ্বিতীয়ত রেটে তো এসব তো আছে, গল্পই আছেই, তাছাড়াও কি না ওই জিনিসটা এমনও প্রবেশ করে যার ফলে ওর মুখ পুরো বন্ধ, শুধু হয়তো ঘাটছে, বসে বসে দেখছে, যার ফলে কি হয় মুখ থেকে কোনো কথা বেরোয় না। আর এটার জন্যই কি না আপনার ছেলে কারোর সাথে মিশতে পারে না, কারোর সাথে কথা বলতে পারে না, কারোর সাথে কিছু করতে পারে না। এটাই হচ্ছে হলো কারণ। আর এটার আবার আরেকটা কারণ কি না, সেটা হচ্ছে হলো সে জীবনে এমন কিছুকে পায়নি এখনো পর্যন্ত যেটাকে সে তার মোবাইলের উপরে রাখতে পারে। মানে সে মোবাইলটা থেকে এমন কিছু পাচ্ছে, সেই জায়গায় সে আলাদা কোনো কিছুকে স্থানই দিতে পারছে না, সেই জায়গায় কিংবা তার চাইতে উপরে সে আলাদা কোনো কিছুকে এমন জীবনে এখনও অনুভব করতে পারেনি, বা তার জীবনে সেরকম প্রাপ্তিই ঘটেনি যে সেই জায়গাটাকে সে পরিবর্তন করতে চাইবে। তার ক্ষেত্রে সেটাই কি না সবচেয়ে বড় একটা প্রাপ্তি, যেখান থেকে ওর একটা কিছু হচ্ছে যার ফলে ওটাকে ধরে রেখেছে, কিন্তু ও ওর নেগেটিভ সাইডটাকে ধরতে পারছে না। আর এই কারণেই ঠাকুরকে কেন যে জীবনে ধরা প্রয়োজন, বাস্তবে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু তিনি, এই কারণেই কি হয় না ঠাকুরকে যখন আমি জীবনে ধরি, বাস্তবে এমনি এমনি তো বলা হয়নি ফুলফিলার দ্য বেস্ট অফ দি এজ। এই কারণে ফুলফিলার দ্য বেস্ট অফ দি এজ, তার কারণ তিনি সর্বপরিপূরণকারী সর্বক্ষেত্রে, প্রত্যেকটা ক্ষেত্রেই, তাই না? এই কারণেই তার কথা, তার দয়ার কথা, তাকে জীবনে নিয়ে চলার কথা এই কারণেই বলা হয়, এই কারণেই তিনি বারবার বলেন। আজকেও যেমন দাদা যে কথা বলছিলেন যে আমি ঠাকুরের জন্যই, কেবলমাত্র কারণ তো আমার ঠাকুর আছেন বলেই আমি এখানে এসে এই সকালের সন্ধে যখন তিনি বসেন আমি এই কারণেই এসে বসি, কেন না আমার জীবনে যেহেতু ঠাকুর আছেন তাই আমি তার জন্য আমাকে এসে বসতে হচ্ছে এখানে। তার কারণ তিনি মানুষকে ভালোবাসতেন, তাই আলটিমেটলি আমি যদি সে জায়গায় যদি ছাড়ি তাহলে তাকে আমি খুশি করতে পারলাম না। এটা তার কথা, এটা হচ্ছিল তার কথা, তিনি তাই তার জীবনটাকে এরকম করে দেখিয়ে দিয়েছেন। তাই আমার জীবনটাকে এবার আমাকে দেখতে হবে যে আমার যেসব জায়গায় যে যে করণীয়গুলো আছে, আমি করণীয় যেগুলো আমি সেক্ষেত্রে আমি কতটুকু আমার মনটা ফোকাস, আর কতটুকু আমার নিজের ব্যক্তিগত ইচ্ছা, আমার কোথায় কি চাওয়া পাওয়া ইন্ধন যেগুলো আছে সেগুলোকে পরিপূরণ করার ইচ্ছা, কোথায় কি লোভ আছে, তাই না? তাই এই কারণে দেখবেন আমরা জীবনে আনসাকসেসফুল এতটা হয়ে থাকি অনেক ক্ষেত্রে, তার কারণ আমরা আমাদের জীবনে লক্ষ্য থাকলেও আমরা যে উপলক্ষ্য যেগুলো আছে সে উপলক্ষে আমাদের মন এতটাই ব্যতিব্যস্ত যে আমরা লক্ষ্যে কিন্তু একদম ফোকাস থাকতে পারি না।
সেখান থেকে আমরা বিচ্যুত হয়ে যাই। এই কারণেই বিচ্যুতটা আমাদের কি করে না, একটা আনসাকসেসফুল একটা বিষয় তখন ডেকে নিয়ে আসে। এই কারণেই, তাছাড়া কিন্তু আরও অনেক রকমই কারণ আছে, তার মধ্যে থেকে এইটা একটা কারণ, তাই না? আর এই যে জীবন, এই জীবনে দেখবেন নানান রকম গল্প ঘটে। একটা কথা বলি, যেটা দাদা বলছেন, এটা গতকাল সন্ধ্যায় এক মা এসেছিলেন আর তার মেয়ে, তার বলতে পারেন একটা জায়গায় বিবাহ আর কি হবে। এবারে সে যে হবে, একদম সব কিছু ঠিক হয়ে গেছে, সব কিছু ঠিক যে হয়ে যাওয়ার পর মানে বিবাহ একদম কয়েকদিন পরে এমনই, তখনই একটা খবর জানতে পারা যায়, একটা জিনিস জানতে পারা যায়, যার ফলে বিয়েটা ক্যান্সেল হয়ে যায়। আর যার জন্য সে খুবই ভারাক্রান্ত, খুবই দুঃখিত, তার মন খুবই ভেঙে পড়েছে, এইসব গল্প। আচার্যদেব তখন একটা কথা বলেন তাকে, সেটা হচ্ছিল, আমাদের জীবনে যে জিনিসটা ঘটে গেছে না, যেটা অতীতে হয়ে গেছে, সেটাকে নিয়ে কখনো পড়ে থাকতে নেই, কখনো না। সেটাকে নিয়ে আমি যত পড়ে থাকবো, আমার প্রেজেন্ট অ্যান্ড ফিউচার ততটাই কিন্তু আমি নষ্ট করছি। আমার অতীতের থেকে আমি কিছু অভিজ্ঞতা নিয়ে, কিছু এক্সপিরিয়েন্সকে নিয়ে আমি আমার ডিসিশন মেকিংগুলোতে আমি কিছু পরিবর্তন আনতে পারি। কিন্তু সেইটাকে ভেবে ভেবে যদি আমি ডিপ্রেসড হয়ে যাই, তাহলে আমার বর্তমান সময়টাও নষ্ট হবে, যেটা হচ্ছিল বোকামির একটা সবচাইতে একটা বড় লক্ষণ, যে আমি বোকাদের মতন বসে বসে ভাবছি। তাই জীবনে যাই হয়ে থাকে না কেন, এনিথিং যাই হয়ে থাক না কেন, সেটাকে নিয়ে অতিরিক্ত ভাবতেই নেই, তার কারণ সেইটা এখন আমার কিছু করে দিতে পারবে না। তাই সেই জিনিসটাকে সবচেয়ে প্রথমে ভুলতে হয়, সেখান থেকে যা কুড়িয়ে নেওয়ার, যেটা আমার কি না নেক্সট যে আমার টাইমিং, আমার জীবনের প্রত্যেকটা পরের যে মুহূর্ত, সেখানে অভিজ্ঞতা যেগুলো লাগতে পারে, সেটাকে নিয়ে সেটাকে একদম ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিতে হয়, একদম তাকে নিয়ে ভাবতে নেই। সেই জিনিসটা তখন কি হয় না, আমি যে ফেলে দিলাম, তখন আমার জীবনটা একটা রিস্টার্ট হয়, রিসেট হয় না, রিস্টার্ট হয়। রিসেট হলে কী হয়, রিসেট হলে সব কিছু উড়ে যায়, কিন্তু রিস্টার্টে কী হয় না, আরেকবারও স্টার্টটা মারে। কিন্তু সব কিছু সে তার জীবনে অ্যাডজাস্ট করে নিয়েছে, সব কিছু যেখানে যায় একটু ত্রুটি বিচ্যুতি ছিল, সেগুলোকে সে সেখান থেকে ম্যানেজ করে নিয়েছে, শিখে নিয়েছে কোথায় কী রাখার কথা, না রাখার কথা। সে তার জীবনটাকে রিসেট করে দেয়নি, মানে জীবনটাকে একেবারে গল্প বানিয়ে ফটো করে দেয়নি, সে তার জীবনে আর একটা ধাপ এগিয়েছে। তাই কালকে দাদা তাকে বলছিলেন যে তুই তো ঠাকুরের মানে এতটাই দয়া পেয়েছিস, তা হচ্ছিল কল্পনার বাইরে, কল্পনাতীত। কেন? ঘটার আগেই তিনি তোকে বাঁচিয়ে নিয়েছেন, তাই না? কোনো ঘটনা ঘটার আগেই তিনি তোকে ধরিয়ে দিলেন, তাহলে তুই ভাবছিস কেন ওটাকে নিয়ে? যেটা হয়ে গেছে হয়ে গেছে, ভুলে যা। মানসিক শান্তিটাকে আগে বজায় রাখ, তারপর আবার গল্পটাকে শুরু কর। এটাই হচ্ছিল তাঁর কথা। এমনি এমনি কিন্তু তিনি কোনো জিনিস বলেন না বা কোনো জিনিস করেন না। আর তাঁর লীলা যে জানে সে জানে, যে সে পরশ পেয়েছে, তার ক্ষেত্রে তো বলতে পারেন মানে সে মজাটাই আলাদা, সেটা ভাষায় তার প্রকাশ নেই, যে সেই রস পেয়েছে, তাই না? যাই হোক, আজকের এই ভিডিওটা এবার আমি এখানে শেষ করবো। শেষ করে আপনাদের কাছে একটি কথা বলবো, যদি আজকের এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, সবার ভিতরে শেয়ার করে দেবেন, কেমন লাগলে নিচে একটি কমেন্টে লিখে জানাবেন। আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না, আর ওইরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।